মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তুমি কি খুব শীঘ্রই বর্মায় চলে যাবে? যাবার আগে আর একটিবার দেখা দিয়ে যাবে না? যদি প্রয়োজন মনে করো যেতে পারি। সংসারে যাকে প্রয়োজন বলে সে নেই। শুধু আর একবার দেখতে চাই। আসবে? আসবো। কলকাতায় পৌঁছে চিঠি দেবে? দেব। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। রাজলক্ষ্মীর অনেক বদল হয়েছে তা প্রতি পদে অনুভব করছে শ্রীকান্ত। তার যেসব কথায় আগে রাজলক্ষ্মী অভিমান করত, প্রতিবাদ করত কিংবা জোর খাটাত, আজকাল সেসব কথা শুনলে চুপ করে থাকে। তেমনই এক নিস্তব্ধতার পরে হঠাৎ কথা বলে উঠল রাজলক্ষ্মী। তারপর বর্মা থেকে তোমার চিঠির জবাব এসেছে। অফিসের বড় খাম, হয়তো জরুরি কিছু আছে ভেবে আমি আনন্দকে দিয়ে পড়িয়ে নিলাম। তারপরে বড় সাহেব তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন। জানিয়েছেন তুমি গেলেই তোমার সাবেক চাকরি আবার ফিরে পাবে। বটে? হ্যাঁ। আনবো চিঠিখানা? না থাক, কাল সকালে দেখব। আবার দুজনেই চুপ করে রইলাম। কি যে বলবো, কেমন করে যে এই নীরবতা ভাঙবো ভেবে না পেয়ে মনের ভিতরটায় কেবল তোলপাড় করতে লাগলো। হঠাৎ এক ফোঁটা চোখের জল টপ করে আমার কপালের উপরে এসে পড়ল। আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে, এ তো খারাপ সংবাদ নয়, কিন্তু তুমি কাঁদলে কেন? রাজলক্ষ্মী আঁচলে নিজের চোখ মুছে বলল, তুমি বিদেশে চাকরি নিয়ে আবার চলে যাবার চেষ্টা করছো। আমাকে এ কথা জানাওনি কেন? তুমি কি ভেবেছিলে আমি বাধা দেব? না, বরঞ্চ জানালে তুমি উৎসাহই দিতে, কিন্তু সেজন্যে নয়। বোধহয় ভেবেছিলাম এসব তুচ্ছ ব্যাপার শুনবার তোমার সময় হবে না। রাজলক্ষ্মী নির্বাক হয়ে থাকল, কিন্তু তার উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপবার প্রাণপণ চেষ্টাও আমার কাছে গোপন থাকল না। কিন্তু ক্ষণকাল মাত্র। একটু পরেই সে মৃদু কণ্ঠে বলল, এ কথার জবাব দিয়ে আর আমার অপরাধের বোঝা বাড়াবো না। তুমি যাও, তোমাকে আমি কিছুতেই বারণ করব না। এখানে না এলে বোধহয় আমি কোনোদিন বুঝতে পারতাম না তোমাকে কত বড় দুর্গতির মধ্যে টেনে এনেছি। এই গঙ্গামাটির অন্ধকূপে মেয়ে মানুষের চলে, কিন্তু পুরুষের চলে না। এখানকার এই কর্মহীন উদ্দেশ্যহীন জীবন তো তোমার আত্মহত্যার সমান। এ আমি চোখের ওপর স্পষ্ট দেখতে পেয়েছি। কেউ কি তোমায় দেখিয়ে দিয়েছে? না, আমি নিজেই দেখেছি। তীর্থযাত্রা করেছিলাম, কিন্তু ঠাকুর দেখতে পাইনি। তার বদলে কেবল তোমার লক্ষ্যহারা বিরস মুখই দিনরাত্রি চোখে পড়েছে। আমার জন্য তোমাকে অনেক ছাড়তে হয়েছে, কিন্তু আর না। এতক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে একটা জ্বালার ভাবই ছিল, কিন্তু তার কণ্ঠস্বরের অনির্বচনীয় করুণায় বিভোর হয়ে গেলাম। বললাম, তোমাকে কি কম ছাড়তে হয়েছে লক্ষ্মী? গঙ্গামাটি তো তোমারও যোগ্য স্থান নয়। কিন্তু কথাটা বলে ফেলেই সংকোচে মরে গেলাম, কারণ অসাবধানে যে গর্হিত বাক্য আমার মুখ দিয়ে বার হয়ে গেল, তীক্ষ্ণ বুদ্ধিমতী এই রমণীর কাছে তা গোপন থাকল না। কিন্তু আমাকে আজ সে ক্ষমা করল। বোধহয় কথার ভালো মন্দ নিয়ে মান অভিমানের জাল বুনে সময় নষ্ট করার মতো সময় আর তার ছিল না। বলল,
বরঞ্চ আমি গঙ্গামাটির যোগ্য নই। সকলে এই কথা বুঝবে না, কিন্তু তোমার বোঝা উচিত যে সত্যিই আমাকে কিছু ছাড়তে হয়নি। পাষাণের মতো যে ভার একদিন লোকে আমার বুকে চাপিয়ে দিয়েছিল, কেবল তাই আর একদিন আমার ঘুচেছে। আর শুধু কি তাই, আজীবন তোমাকেই চেয়েছিলাম। তোমাকে পেয়ে ছাড়ার অসংখ্য গুণ যে ফিরে পেয়েছি, সে কি তুমিই জানো না? জবাব দিতে পারলাম না। অন্তরের অজানা অভ্যন্তর থেকে কে যেন এই কথাই আমাকে বলতে লাগলো, ভুল হয়েছে, তোমার মস্ত ভুল হয়েছে। না বুঝে তাকে অত্যন্ত অবিচার করেছ তুমি। রাজলক্ষ্মী ঠিক এই তারেই আঘাত করল। বলল, ভেবেছিলাম তোমার জন্যই এ কথা কখনো তোমাকে জানাবো না, কিন্তু আজ আর আমি থাকতে পারলুম না। এই কষ্টটাই আমার সবচেয়ে বেশি লেগেছে যে তুমি অনায়াসে ভাবতে পেরেছ যে পুণ্যের লোভে আমি এমনি উন্মাদ হয়ে গেছি যে তোমাকেও অবহেলা করতে শুরু করেছি। রাগ করে চলে যাবার আগে এ কথা তোমার একবারও মনে হয়নি যে ইহকালে পরকালে রাজলক্ষ্মীর তোমার চেয়ে বড় লোভের বস্তু আর কি আছে? বলতে বলতেই তার চোখের জল ঝরঝর করে আমার মুখের ওপর ঝরে পড়ল। কথা বলে সান্ত্বনা দেবার ভাষা মনে পড়ল না। শুধু মাথার ওপর থেকে তার ডান হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিলাম। রাজলক্ষ্মী বাঁ হাত দিয়ে তার চোখের জল মুছে বহুক্ষণ নিঃশব্দে বসে থাকল। তারপরে বলল, প্রজাদের সব খাওয়া শেষ হলো কিনা আমি দেখে আসি গে, তুমি ঘুমো। এই বলে সে ধীরে ধীরে হাতখানা টেনে নিয়ে বার হয়ে গেল। তাকে ধরে রাখলে হয়তো রাখতে পারতাম, কিন্তু সে চেষ্টা করলাম না। সেও আর ফিরে এলো না। আমারও যতক্ষণ না ঘুম এলো, শুধু এই কথাই ভাবতে লাগলাম, জোর করে রেখে লাভ হতো কি? আমার পক্ষ থেকে তো কোনোদিন কোনো জোরই ছিল না। সমস্ত জোরই এসেছিল তার দিক দিয়ে। আজ সেই যদি বাঁধন খুলে আমাকে মুক্তি দিয়ে নিজেকে মুক্ত করতে চায়, তো আমি ঠেকাবো কোন পথে? সকালে জেগে উঠেই প্রথমেই ওদিকের খাটের দিকে চেয়ে দেখলাম রাজলক্ষ্মী ঘরে নেই। রাতে সে এসেছিল কিংবা অতি ভোরে বার হয়ে গেছে তা বুঝতে পারলাম না। বাইরের ঘরে গিয়ে দেখি সেখানে একটা কোলাহল উঠেছে। রতন কেটলি থেকে গরম চা পাত্রে ঢেলেছে এবং তারই কাছেই বসে রাজলক্ষ্মী একটা স্টোভে করে সিঙাড়া এবং কচুরি ভেজে তুলছে এবং বজ্রানন্দ তার সন্ন্যাসীর নিস্পৃহ নিরাসক্ত দৃষ্টি দিয়ে এইসব খাদ্যবস্তুর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আমাকে ঢুকতে দেখে রাজলক্ষ্মী তার ভিজে চুলের ওপর আঁচল টেনে দিল এবং বজ্রানন্দ কলরব করে উঠল। এই যে দাদা, আপনার দেরি দেখে ভাবছিলাম বুঝি সমস্ত জুড়িয়ে জল হয়ে যায়। হ্যাঁ, তোমার পেটের মধ্যে গিয়ে জুড়িয়ে জল হতো। দিদি, সন্ন্যাসী ফকিরকে খাতির করতে শিখুন, ওরকম কড়া কথা বলবেন না। দাদা, ওই তেমন ভালো দেখাচ্ছে না তো, হাতটা একবার দেখবো নাকি? রক্ষে করো আনন্দ, তোমার আর ডাক্তারিতে কাজ নেই, উনি বেশ আছেন। সেইটাই নিশ্চয় করার জন্যই তো হাতটা একবার। না, তোমাকে হাত দেখতে হবে না, এক্ষুনি হয়তো সাগুর ব্যবস্থা করে দেবে। সাগু আমি ঢের খেয়েছি, সুতরাং ও ব্যবস্থা করে দিলেও আর শুনবো না। শুনেও তোমার কাজ নেই। এই বলে রাজলক্ষ্মী প্লেটে করে খান কয়েক গরম কচুরি ও সিঙাড়া আমার দিকে বাড়িয়ে দিল। রতনকে বলল, রতন, তোর বাবুকে চা দে। বজ্রানন্দ সন্ন্যাসী হবার আগে ডাক্তারি পাশ করেছিল, অতএব সহজে হার মানবার পাত্র নয়। সে ঘাড় নেড়ে বলতে গেল, কিন্তু দিদি, এতটা দায়িত্ব আপনার। শোনো কথা, ওর দায়িত্ব আমার নয় তো কি তোমার? আজ পর্যন্ত যত দায়িত্ব ঘাড়ে নিয়ে ওকে খাড়া রাখতে হয়েছে, সে যদি শুনতে তো দিদির কাছে আর ডাক্তারি করতে যেতে না। এই বলে সে বাকি সমস্ত খাবার একটা থালায় ঢেলে তার দিকে এগিয়ে দিয়ে সহাস্যে বলল, এখন খাও এগুলো, কথা বন্ধ হোক। আরে আরে, এত খাওয়া যায় নাকি? যায় না তো সন্ন্যাসী হতে গিয়েছিলে কেন?
আর 5 জন ভদ্রলোকের মতো গেরস্থ থাকলেই তো হতো। আনন্দের দু চোখ সহসা ঝাপসা হয়ে উঠল। বলল, আপনার মতো দিদির দল এই বাংলা মুলুকে আছে বলেই তো, নইলে দিব্যি করে বলছি আজই এই গেরুয়া টেরুয়াগুলো সব অজয়ের জলে ভাসিয়ে দিয়ে ঘরে চলে যেতাম। কিন্তু কিন্তু আমার একটা অনুরোধ আছে দিদি। পরশু থেকেই একরকম উপোস করে আছেন, আজ আন্নিক টান্নিকগুলো একটু সকাল সকাল সেরে নি। এগুলোতে এখনো স্পর্শদোষ ঘটেনি, বলেন তো না হয়। এই বলে সে সামনের ভোজ্যবস্তুর দিকে দৃষ্টিপাত করল। রাজলক্ষ্মী ভয়ে চোখ বিস্ফারিত করে বলল, বলো কি আনন্দ, কাল আমার সমস্ত ব্রাহ্মণ এসে উঠতে পারেননি। আগে তারা এসে উঠুন, তারপরে। তাহলে আমাকেই উঠতে হলো। তাদের নাম ও ঠিকানা দিন, পাষণ্ডদের গলায় গামছা দিয়ে এনে ভোজন করিয়ে ছাড়ব। এই বলে সে ওঠার পরিবর্তে থালা টেনে নিয়ে নিজেই ভোজনে মন দিল। রাজলক্ষ্মী হেসে বলল, সন্ন্যাসী কিনা দেবদ্বিজে অতিশয় ভক্তি। এইভাবে আমাদের সকালে চা খাওয়ার পালাটা যখন সাঙ্গ হল, তখন বেলা 8টা। বাইরে এসে বসলাম। শরীরেও গ্লানি ছিল না। হাসি তামাশায় মনও যেন স্বচ্ছ প্রসন্ন হয়ে উঠল। রাজলক্ষ্মীর গত রাতের কথাগুলোর সঙ্গে তার আজকের কথার ও আচরণের কোনো ঐক্যই ছিল না। সে যে অভিমান ও বেদনায় ব্যথিত হয়ে ওরকম বলেছিল, তাতে আর সন্দেহ নেই। রাতের স্তব্ধ আঁধার আবরণের মধ্যে তুচ্ছ ও সামান্য ঘটনাকে বৃহৎ ও কঠোর কল্পনা করে যে দুঃখ ও দুশ্চিন্তা ভোগ করেছি, আজ দিনের আলোতে তা স্মরণ করে মনে মনে লজ্জাও পেলাম, কৌতুকও অনুভব করলাম। কালকের মতো আজ আর উৎসবের ঘটা ছিল না। তবুও মাঝে মাঝে ভোজন লীলা সমস্ত দিন জুড়েই অব্যাহত থাকল। বেলা গেল। আর একবার আমরা চায়ের সরঞ্জাম নিয়ে ঘরের মেঝেতে আসন করে বসলাম। সন্ধ্যার কাজকর্ম কতকটা সেরে নিয়ে রাজলক্ষ্মী ক্ষণকালের জন্য আমাদের ঘরে এসে প্রবেশ করল। বজ্রানন্দ বলল, দিদি স্বাগত। রাজলক্ষ্মী তার দিকে হাসি মুখে চেয়ে বলল, সন্ন্যাসীর বুঝি দেবসেবা শুরু হলো, তাই এত আনন্দ? মিথ্যে বলেননি দিদি। সংসারে যা যাবতীয় আনন্দ আছে তার মধ্যে ভজনানন্দ ও ভোজনানন্দই শ্রেষ্ঠ, এবং শাস্ত্রে বলেছেন ত্যাগীর পক্ষে দ্বিতীয়টি সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সে তোমার মতো ত্যাগীর পক্ষে। এও মিথ্যে নয় দিদি। আপনি গৃহিণী বলেই এর মর্ম গ্রহণ করতে পারেননি। নইলে আমরা ত্যাগীর দল যখন ওই আনন্দে মশগুল হয়ে আছি, আপনি তখন 3 দিন ধরে কেবল পরকেই খাওয়াচ্ছেন আর নিজে মরছেন উপবাস করে। মরছি আর কই ভাই, দিনের পর দিন তো দেখছি এ দেহটার কেবল শ্রীবৃদ্ধি হয়ে চলছে। তার কারণ হতে বাধ্য। সেবারেও আপনাকে দেখে গিয়েছিলাম, এবারেও এসে দেখছি। আপনার পানে চাইলে মনে হয় না যে পৃথিবীর জিনিস দেখছি, এ যেন দুনিয়া ছাড়া আর কিছু। রাজলক্ষ্মীর মুখখানা লজ্জায় রাঙা হয়ে উঠল। আমি তাকে হেসে বললাম, তোমার আনন্দের যুক্তির প্রণালীটা দেখলে? এ তো যুক্তি নয়, স্তুতি। দাদা, সে দৃষ্টি থাকলে কি আর বর্মায় যেতেন চাকরির দরখাস্ত করতে? আচ্ছা দিদি, কোন দুষ্টবুদ্ধি দেবতা এই অন্ধ মানুষটিকে আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন বলুন তো? তার কি আর কোনো কাজ ছিল না? রাজলক্ষ্মী হেসে ফেলল। নিজের কপালে করাঘাত করে বলল, দেবতার দোষ নেই ভাই, দোষ এই ললাটের। আর ওর দোষ তো অতি বড় শত্রুতেও দিতে পারবে না। পাঠশালে উনি ছিলেন সর্দার পোড়ো, যত না দিতেন পড়া বলে তার ঢের বেশি দিতেন বেদ। তখন পড়ি তো সবে বোধোদয়। বইয়ের বোধ তো খুবই হলো, বোধ হলো আর এক রকমের। ছেলে মানুষ, ফুল পাবো কোথায়? বনের বইচি ফলের মালা গেঁথে ওকে করলাম বরণ। এখন ভাবি, তার সঙ্গে তার কাঁটাগুলোও যদি গেঁথে দিতাম। বলতে বলতে তার কুপিত কণ্ঠস্বর চাপা হাসির আভায় অপরূপ হয়ে উঠল। উফ, কি ভয়ানক রাগ! রাগ নয় তো কি, কাঁটা তুলে দেবার আর কেউ থাকলে নিশ্চয় দিতাম, এখনো পাই তো দি। এই বলে সে দ্রুত পদে বার হয়ে যাচ্ছিল। আনন্দ ডেকে বলল, আরে পালাচ্ছেন যে বড়! কেন,
আর কাজ নেই নাকি? চায়ের বাটি হাতে নিয়ে ওর কোঁদল করার সময় আছে, কিন্তু আমার নেই। দিদি, আমি আপনার অনুগত ভক্ত, কিন্তু এ অভিযোগে সায় দিতে আমারও লজ্জা করছে। উনি একটা কথাও কইলে না হয় পাকিয়ে তোলবার চেষ্টা করা যেত, কিন্তু একদম বোবা মানুষকে ফাঁদে ফেলা যায় কি করে? করলেও তো ধর্মে সইবে না। ওই তো হয়েছে আমার জ্বালা। বেশ, ধর্মে যা সয় তাই না হয় করো। চায়ের বাটিগুলো সব জুড়িয়ে জল হয়ে গেল। আমি ততক্ষণ রান্নাঘরটা একবার ঘুরে আসি গে। বলে সে ঘর থেকে বার হয়ে গেল। এবার বজ্রানন্দ আমাকে জিজ্ঞাসা করল, দাদার কি বর্মা যাবার সংকল্প এখনো আছে নাকি? কিন্তু দিদি কখনো সঙ্গে যাবেন না তা আমাকে বলেছেন। সে আমি জানি, তবে তবে একলাই যেতে হবে। এই দেখুন আপনার অন্যায়। অর্থোপার্জনের আবশ্যক আপনাদের নেই, তবে কিসের জন্য যাবেন পরের গোলামি করতে? অন্তত অভ্যেসটা বজায় রাখতে। এটা রাগের কথা দাদা। কিন্তু রাগ ছাড়া কি মানুষের আর কোনো কারণ থাকতে নেই আনন্দ? থাকলেও অপরের পক্ষে বোঝা কঠিন। ইচ্ছা হলো বলি, এ কঠিন কাজ অপরের করবারই বা প্রয়োজন কি? কিন্তু বাদানুবাদে জিনিসটা পাছে তিক্ত হয়ে পড়ে, এই আশঙ্কায় চুপ করে গেলাম। এমনি সময় রাজলক্ষ্মী বাইরের কাজ সেরে ঘরে ঢুকে দাঁড়িয়ে না থেকে এবার ভালো মানুষের মতো আনন্দের পাশে গিয়ে স্থির হয়ে বসল। আনন্দ আমাকে উদ্দেশ্য করে রাজলক্ষ্মীকে বলল, দিদি, উনি বলছিলেন অন্তত গোলামির অভ্যাস বহাল রাখবার জন্যেও ওর বিদেশে যাওয়া চাই। আমি বলছিলাম তাই যদি চাই আসুন না, আমার কাজে যোগ দেবেন। বিদেশে না গিয়ে দেশের গোলামিতেই দুই ভাইয়ে জীবন কাটিয়ে দেব। কিন্তু উনি তো ডাক্তারি জানেন না আনন্দ। আমি কি শুধু ডাক্তারিই করি নাকি? স্কুল করি, পাঠশালা করি। তাদের দুর্দশা যে কত দিক দিয়ে কত বড় তা অবিশ্রাম বোঝাবার চেষ্টা করি। তারা বোঝে? সহজে বোঝে না, কিন্তু মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয় তখন সে চেষ্টা ব্যর্থ হয় না দিদি। রাজলক্ষ্মী আমার মুখের দিকে কটাক্ষে চেয়ে ধীরে ধীরে মাথা নাড়ল। বোধহয় সে বিশ্বাস করল না। বোধহয় সে আমার জন্য মনে মনে শঙ্কিত হয়ে উঠল। পাছে আমিও সায় দিয়ে বসি, পাছে আমিও। আনন্দ প্রশ্ন করল, মাথা নাড়লেন যে বড়? রাজলক্ষ্মী প্রথমে একটুখানি হাসবার চেষ্টা করল, পরে স্নিগ্ধ মধুর কণ্ঠে বলল, দেশের দুর্দশা যে কত বড় তা আমিও জানি আনন্দ, কিন্তু তোমার একলার চেষ্টায় আর কি হবে ভাই? আবার উনি যাবেন সাহায্য করতে, তবেই হয়েছে। তাহলে আমার মতো ওর সেবাতেই তোমার দিন কাটবে, আর কারো কিছু করতে হবে না। এই বলে সে হাসল। তার হাসি দেখে আনন্দ নিজেও হেসে ফেলে বলল, কাজ নেই দিদি ওকে নিয়ে, থাকুন উনি চিরকাল আপনার চোখের মনি হয়। কিন্তু একলা দোকলার কথা এ নয়। একলা মানুষের আন্তরিক ইচ্ছাশক্তি এত বড় যে তার পরিমাণ হয় না, ঠিক ওই বামন দেবের পায়ের মতো। বাইরে থেকে সে দেখতে ছোট, কিন্তু সেই ক্ষুদ্র পদতলটুকু প্রসারিত হলে বিশ্ব আচ্ছন্ন করে দেয়। চেয়ে দেখলাম বামনদেবের উপমায় রাজলক্ষ্মীর চিত্ত কোমল হয়েছে, কিন্তু প্রত্যুত্তরে সে কিছুই বলল না। আনন্দ বলতে লাগল, হয়তো আপনার কথাই ঠিক, বিশেষ কিছু আমি করতে পারিনি, কিন্তু একটা কাজ করি, সাধ্যমতো দুঃখের অংশ আমি কিন্তু নিই দিদি। সে আমি জানি আনন্দ, তোমাকে দেখে প্রথম দিনেই আমি তা বুঝেছিলাম। আনন্দ বোধহয় এ কথায় কান দিল না। সে নিজের কথার সূত্র ধরে বলতে লাগল, আপনাদের মতো আমারও অভাব কিছুই ছিল না। বাবার যা আছে বিপুল সুখে দিন কাটাবার পক্ষেও সে বেশি। আমার কিন্তু তাতে প্রয়োজন নেই। এই দুঃখের দেশে সুখভোগের লালসাটাও যদি এ জীবনে ঠেকিয়ে রাখতে পারি, সেই আমার ঢের। ঠিক এই সময় রতন এসে জানালো, মা, বামুন ঠাকুর বলছে খাবার তৈরি। রাজলক্ষ্মী তাঁকে ঠাঁই করবার আদেশ দিয়ে আমাদের বলল, আজ তোমরা একটু সকাল সকাল সেরে নাও আনন্দ, আমি বড় ক্লান্ত। সে যে ক্লান্ত তাতে সংশয় ছিল না, কিন্তু ক্লান্তির দোহাই দিতে তাকে কখনো দেখিনি। দুজনে নিঃশব্দে উঠে দাঁড়ালাম।
রঙ্গ রহস্যে আজকের প্রভাত আরম্ভ হয়েছিল আমাদের ভারী একটা প্রসন্নতার মধ্যে দিয়ে। শয়াহ্নের সভাও জমেছিল হাস্য পরিহাসে উজ্জ্বল হয়ে, কিন্তু ভাঙল যেন নিরানন্দের মলিন অবসাদে। আহারের জন্য দুজনে যখন রান্নাঘরের দিকে এগোলাম, তখন কারো মুখে কোনো কথা ছিল না। পরদিন সকালে বজ্রানন্দ প্রস্থানের উদ্যোগ করল। কারো কোথাও যাবার কথা উঠলেই রাজলক্ষ্মী চিরদিন আপত্তি করে। দিনক্ষণের অজুহাতে আজ নয় কাল, কাল নয় পরশু করে অত্যন্ত বাধা দেয়। কিন্তু আজ সে একটা কথাও বলল না। শুধু বিদায় নিয়ে যখন সে প্রস্তুত হল, তখন কাছে এসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করল, আনন্দ, আবার কবে আসবে ভাই? আমি নিকটেই ছিলাম। স্পষ্ট দেখতে পেলাম সন্ন্যাসীর চোখের দীপ্তি ঝাপসা হয়ে এলো, কিন্তু সে মুহূর্তে আত্মসংবরণ করে হাসি মুখে বলল, আসবো বই কি দিদি, যদি বেঁচে থাকি তো মাঝে মাঝে উৎপাত করতে হাজির হবই। ঠিক তো, নিশ্চয়ই। কিন্তু আমরা তো শীঘ্রই চলে যাব। যেখানে থাকব, যাবে সেখানে। আদেশ করলে যাবো বই কি দিদি। তোমার ঠিকানা আমাকে লিখে দাও, আমি তোমাকে চিঠি লিখব। আনন্দ পকেট থেকে কাগজ পেন্সিল বার করে ঠিকানা লিখে হাতে দিল। সন্ন্যাসী হয়েও আমাদের দুজনকে দুই হাত কপালে ঠেকিয়ে নমস্কার করল এবং রতন এসে তার পদধূলি গ্রহণ করলে আশীর্বাদ করে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ন্যাসী বজ্রানন্দ তার ওষুধের বাক্স ও ক্যাম্বিসের ব্যাগ নিয়ে যেদিন বার হয়ে গেল, সেদিন শুধু যে সে এ বাড়িতে সমস্ত আনন্দটুকুই ছেঁকে নিয়ে গেল তাই নয়, আমার মনে হলো যেন সে সেই শূন্য স্থানটুকু ছিদ্রহীন নিরানন্দ দিয়ে ভরে দিয়ে গেল। তবুও ৬-৭ দিন কেটে গেল। রাজলক্ষ্মী প্রায় সারাদিনই বাড়ি থাকে না। কোথায় যায়, কি করে জানি না, জিজ্ঞাসাও করি না। দিনান্তে একবার যখন দেখা হয়, তখন হয় সে অন্যমনস্ক, না হয় বড় কুশারী ঠাকুর সঙ্গে থাকেন। কাজের কথা চলে। একলা ঘরের মধ্যে যে আনন্দ আমার কেউ নয়, তাকেই বারবার মনে পড়ে। মনে হয় হঠাৎ যদি সে আবার এসে পড়ে, শুধু কেবল আমি খুশি হই তাই নয়, ওই যে রাজলক্ষ্মী বারান্দার ওধারে বসে প্রদীপের আলোতে কি একটা করবার চেষ্টা করছে, আমি জানি সেও তেমনই খুশি হয়ে ওঠে। এমনই বটে। একদিন যারা বাইরে সব রকম সংস্রব এড়িয়ে একান্ত মিলনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে থাকত, আজ ভাঙনের দিনে সেই বাইরেটাকেই আমাদের কত বড়ই না প্রয়োজন। মনে হয় যে কেউ হোক একবার মাঝখানে এসে দাঁড়ালে যেন হাঁপ ফেলে বাঁচি। এমনি করে দিন যখন আর কাটতে চায় না, তখন হঠাৎ একসময় রতন এসে আমার সামনে উপস্থিত হলো। মুখের হাসি সে আর চাপতে পারে না। রাজলক্ষ্মী বাড়িতে ছিল না, অতএব তার ভীত হবারও আবশ্যক ছিল না। তবুও সে সাবধানে চারিদিকে দৃষ্টিপাত করে আস্তে আস্তে বলল, শোনেননি বুঝি? বললাম, না। মা দুর্গা করুন, মায়ের এই মতিটি যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আমরা যে 2-4 দিনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? রতন আরেকবার দরজার বাইরে নিরীক্ষণ করে নিয়ে বলল, সে খবরটা সঠিক এখনো পাইনি। হয় পাটনায়, না হয় কাশিতে, না হয়, কিন্তু কিন্তু এছাড়া মার বাড়ি তো আর কোথাও নেই। চুপ করে রইলাম। আমার এত বড় ব্যাপারেও নিরুৎসুকতা লক্ষ্য করে বোধহয় সে ভাবল আমি তার কথা বিশ্বাস করতে পারিনি। তাই সে চাপা গলায় সমস্ত শক্তি নিয়োগ করে বলে উঠল, আমি বলছি এ সত্যি, যাওয়া আমাদের হবেই। বাঁচা যায় তাহলে না? হ্যাঁ। কষ্ট করে আর 2-4 দিন সবুর করুন, ব্যাস। বড় জোরে
হপ্তাখানিক, তার বেশি নয়। গঙ্গামাটির সমস্ত ব্যবস্থা মা কুশারি মশাইয়ের সঙ্গে শেষ করে ফেলেছেন। এখন বেঁধে ছেঁধে নিয়ে একবার দুগ্গা দুগ্গা বলে পা বাড়াতে পারলেই হয়। আমরা হলাম সব শহরের মানুষ, এখানে কি আর মন বসে? এই বলে সে খুশির আবেগে উত্তরের জন্য প্রতীক্ষা না করেই বার হয়ে গেল। রতনের অজানা কিছুই নেই। তাদেরই মতো আমিও যে একজন রাজলক্ষ্মীর অনুচরের মধ্যে, এবং তার বেশি কিছু নয় এ কথা সে জানে। সে জানে কারো কোনো মতামতেরই মূল্য নেই। সকলের সমস্ত ভালো লাগা না লাগা কর্তৃর ইচ্ছা ও অভিরুচির ওপরেই নির্ভর করে। যে আভাসটুকু রতন দিয়ে গেল সে নিজে তার মর্ম বোঝে না, কিন্তু তার কথার ভিতরের অর্থ দেখতে দেখতে আমার মনে সব দিক দিয়ে সবকিছু একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠল। রাজলক্ষ্মীর শক্তির শেষ নেই। এই বিপুল শক্তি দিয়ে পৃথিবীতে সে যেন কেবল নিজেকে নিয়েই খেলা করে চলেছে। একদিন এই খেলায় আমার প্রয়োজন হয়েছিল। তার সেই একাগ্র বাসনার প্রচণ্ড আকর্ষণ প্রতিহত করবার সাধ্য আমার ছিল না। হেঁট হয়ে এসেছিলাম। ভাবতাম আমার জন্য সে অনেক স্বার্থ বিসর্জন দিয়েছে, কিন্তু আজ চোখে পড়ল ঠিক তাই নয়। রাজলক্ষ্মীর স্বার্থের কেন্দ্রটা এতকাল দেখিনি বলেই এরকম ভেবে এসেছি। বিত্ত, অর্থ, ঐশ্বর্য অনেক কিছুই সে ত্যাগ করেছে, কিন্তু সে কি আমারই জন্য? আবর্জনা স্তূপের মতো সে সব কি তার নিজের প্রয়োজনেরই পথরোধ করেনি? আমি এবং আমাকে লাভ করার মধ্যে যে রাজলক্ষ্মীর কত বড় প্রভেদ ছিল, সেই সত্যি আজ আমার কাছে স্পষ্ট হল। আজ তার চিত্ত ইহলোকে সমস্ত পাওয়া তুচ্ছ করে এগোতে চাইছে। তার সেই পথ জুড়ে দাঁড়াবার জায়গা আমার নেই। অতএব অন্যান্য আবর্জনার মতো আমাকেও যে এখন পথের একধারে অনাদরে পড়ে থাকতে হবে, তা যত বেদনাই দিক, অস্বীকার করবার পথ নেই। অস্বীকার করিও না কখনো। পরদিন সকালেই জানতে পারলাম ধূর্ত রতন তথ্য যা সংগ্রহ করেছিল তা ভুল নয়। গঙ্গামাটি সম্পর্কেও যাবতীয় ব্যবস্থায় স্থির হয়ে গিয়েছিল। রাজলক্ষ্মী নিজের মুখেই তা জানলাম। সকালে নিয়মিত পূজা আহ্নিক শেষ করে সে অন্য দিনের মতো বার হল না। ধীরে ধীরে আমার কাছে এসে বসল। বলল, পরশু এমনি সময় যদি খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে যেতে পারি, তো সাঁইথিয়ার পশ্চিমের গাড়ি অনায়াসে ধরতে পারবো। কি বলো? পারবে। এখানকার বিলি ব্যবস্থা তো একরকম শেষ করেই ফেললাম। কুশারি মশাই যেমন দেখছিলেন শুনছিলেন তেমনই করবেন। ভালোই হলো। রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন হয়ে থাকল। বোধহয় প্রশ্নটা ঠিকমতো আরম্ভ করতে পারছিল না বলেই শেষে বলল, বঙ্কুকে চিঠি লিখে দিয়েছি। সে একখানা গাড়ি রিজার্ভ করে স্টেশনেই উপস্থিত থাকবে। কিন্তু থাকে তবেই তো। নিশ্চয়ই থাকবে। সে তোমার আদেশ লঙ্ঘন করবে না। না, সাধ্যমতো করবে না। তবুও, আচ্ছা, তুমি কি আমাদের সঙ্গে যেতে পারবে না? কোথায় যেতে হবে এ প্রশ্ন করতে পারলাম না। মুখে বাঁধল। কেবল বললাম, যদি যাবার প্রয়োজন মনে করো তো যেতে পারি। এর উত্তরে রাজলক্ষ্মীও কিছু বলতে পারল না। অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ একসময় ব্যস্ত হয়ে উঠল। কই, তোমার চা তো এখনো আনলে না? না, বোধহয় কাজে ব্যস্ত আছে। আসলে চা আনবার সময় বহুক্ষণ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। আগেকার দিনে ভৃত্যদের এত বড় অপরাধ সে কিছুতেই মার্জনা করতে পারত না। বুকে ঝোঁকে তুমুল কাণ্ড করে তুলত। কিন্তু এখন কি এক প্রকারের লজ্জায় সে যেন মরে গেল এবং একটা কথাও না বলে দ্রুত পদে ঘর থেকে বার হয়ে গেল। নির্দিষ্ট দিনে যাত্রার আগে সব প্রজারা এসেই ঘিরে দাঁড়াল। ডোমেদের মালতী মেয়েটিকে আর একবার দেখবার ইচ্ছে ছিল, কিন্তু এ গ্রাম ত্যাগ করে তারা অন্যত্র গিয়ে সংসার পেতেছিল। দেখা হলো না।
খবর পেলাম সেখানে স্বামী নিয়ে সে সুখে আছে। কুশারীরা 2 ভাই রাত থাকতেই সপরিবারে এসে উপস্থিত হলেন। তাঁতিদের সম্পত্তি ঘটিত বিবাদে সুমীমাংসা হওয়ায় তারা আবার এক হয়েছিলেন। কি করে যে রাজলক্ষ্মী কি করল সবিস্তারে জানবার কৌতূহল ছিল না, জানিও না। কেবল এইটুকু তাদের মুখের দিকে চেয়ে জানতে পারলাম যে কলহের অবসান হয়েছে এবং আগের বিচ্ছেদের গ্লানি কোনো পক্ষের মনেই আর নেই। সুনন্দা এসে তার ছেলেকে নিয়ে আমাকে প্রণাম করল। বলল, আমাদের যে আপনি শীঘ্র ভুলে যাবেন না সে আমি জানি। এর বেশি কিছুর প্রার্থনা আমি আপনার কাছে করব না। আমার কাছে আবার কি কাজের প্রার্থনা করবে দিদি? আমার ছেলেকে আপনি আশীর্বাদ করুন। এই তো বাহুল্য প্রার্থনা সুনন্দা। তোমার মতো মায়ের ছেলেকে যে কোন আশীর্বাদ করা যায় সে তো আমিই জানি নে। রাজলক্ষ্মী কি একটা প্রয়োজনে এই দিক দিয়ে যাচ্ছিল। কথাটা তার কানে যেতেই ঘরের ভিতরে এসে দাঁড়ালো। সুনন্দার হয়ে জবাব দিয়ে বলল, ওর ছেলেকে তুমি এই আশীর্বাদ করে যাও যেন বড় হয়েও তোমার মতো মন পায়। বেশ, আশীর্বাদ। সুনন্দা, তোমার ছেলেকে বুঝি লক্ষ্মী তামাশা করতে চায়? কথা আমার শেষ না হতেই রাজলক্ষ্মী বলে উঠল, কি তামাশা করতে চাই নিজের ছেলের সঙ্গে এই যাবার সময়? আমিও তো ওর মায়ের মতো। আমি প্রার্থনা করি ভগবান যেন ওকে এই বরই দেন। তার চেয়ে বড় তো আমি কিছুই জানি না। সহসা চেয়ে দেখলাম তার 2 চোখ জলে ভরে উঠেছে। আর একটি কথাও না বলে সে ঘর থেকে বার হয়ে গেল। অতঃপর সবাই মিলে গঙ্গা মাটি থেকে চোখের জলে বিদায় গ্রহণ করলাম। এমনকি রতন পর্যন্ত বারবার চোখ মুছতে লাগল। যারা থাকল তাদের স্বনির্বন্ধ অনুরোধে সকলেই আবার আসবার প্রতিশ্রুতি দিলেন। শুধু দিতে পারলাম না আমি কেবল নিশ্চয় বুঝেছিলাম এ জীবনে এখানে ফিরে আসবার আমার সম্ভাবনা নেই। তাই যাবার পথে এই ক্ষুদ্র গ্রামখানের প্রতি বারবার ফিরেছে। কেবল এটাই মনে হতে লাগল যেন অপরিমেয় মাধুর্য ও বেদনায় পরিপূর্ণ একখানা বিয়োগান্ত নাটকের এইমাত্র যবনিকা পড়ল। নাট্যশালার দীপ নিভল। এইবার মানুষে মানুষে পরিপূর্ণ সংসারের হাজার ভিড়ের মধ্যে আমাকে রাস্তায় বার হতে হবে। কিন্তু জনতার মাঝখানে যে মনের অত্যন্ত সতর্কতায় পদক্ষেপ করবার কথা, আমার সেই মন যেন নেশার ঘোরে একেবারে আচ্ছন্ন হয়ে থাকল। সন্ধ্যার পরে আমরা সাঁইথিয়া এসে পৌঁছলাম। রাজলক্ষ্মীর আদেশ ও উপদেশের কোনোটাই বঙ্কু অবহেলা করেনি। সে সমস্ত বন্দোবস্ত ঠিক করে নিজে এসে স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত ছিল। যথাসময় ট্রেন এলে মালপত্র বোঝাই করে রতনকে চাকরদের কামরায় তুলে দিয়ে বিমাতাকে নিয়ে গাড়িতে উঠল। কিন্তু আমার সঙ্গে সে বিশেষ কোনো রকম ঘনিষ্ঠতা করবার চেষ্টা করল না, কারণ এখন তার দর বেড়েছে। ঘর বাড়ি টাকা কড়ি নিয়ে এখন সংসারে সে মানুষের মধ্যে একজন বলে পরিগণিত হয়েছে। বঙ্কু বিচক্ষণ ব্যক্তি, সব অবস্থাতেই মানিয়ে নিয়ে চলতে জানে। এ বিদ্যা যার অধিগত হয়েছে পৃথিবীতে তাকে দুঃখ ভোগ করতে হয় না। গাড়ি ছাড়তে তখনও মিনিট 5 বাকি ছিল, কিন্তু আমার কলকাতা যাবার ট্রেন আসবে প্রায় শেষ রাতে। একধারে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। রাজলক্ষ্মী তার জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাতের ইশারায় আমাকে আহ্বান করল। নিকটে যেতেই বলল, একবার ভিতরে এসো। ভিতরে আসতে সে হাত ধরে আমাকে পাশে বসিয়ে বলল, তুমি কি খুব শীঘ্রই বর্মায় চলে যাবে? যাবার আগে আর একটিবার দেখা দিয়ে যাবে না? যদি প্রয়োজন মনে করো যেতে পারি। সংসারে যাকে প্রয়োজন বলে সে নেই। শুধু আর একবার দেখতে চাই। আসবে? আসবো। কলকাতায় পৌঁছে চিঠি দেবে? দেব। বাইরে গাড়ি ছাড়বার শেষ ঘন্টা বেজে উঠল এবং গার্ড সাহেব তাঁর সবুজ আলো বারবার নেড়ে এই আদেশই কায়েম করলেন,
রাজলক্ষ্মী হেঁট হয়ে আমার পায়ে ধুলো নিয়ে আমার হাত ছেড়ে দিল। আমি নেমে দাঁড়িয়ে দ্বার রুদ্ধ করে দিতেই গাড়ি চলতে শুরু করল। অন্ধকার রাত, ভালো করে কিছুই দেখা যায় না, কেবল স্টেশন প্ল্যাটফর্মের গোটাকতক কেরোসিনের আলো মন্থর গতিশীল গাড়ি সেই খোলা জানলার একটি অস্পষ্ট নারী মূর্তির ওপরে বার কয়েক আলোকপাত করল। কলকাতায় এসে চিঠি দিলাম এবং জবাবও পেলাম। এখানে কাজ বেশি ছিল না, যা ছিল তা দিন 15 মধ্যে শেষ হলো। এইবার বিদেশে যাবার আয়োজন করতে হবে, কিন্তু তার আগে প্রতিশ্রুতি মতো আরেকবার রাজলক্ষ্মীকে দেখা দিতে হবে। আরও সপ্তাহ 2 এমনিই কেটে গেল। মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, এতদিন কি জানে কি তার মতলব হবে। হয়তো সহজে ছাড়তে চাইবে না, হয়তো অত দূরে যাওয়ার বিরুদ্ধে নানা রূপ ওজোর আপত্তি তুলে জেদ করতে থাকবে। কিছুই অসম্ভব নয়। এখন সে কাশীতে, তার বাসার ঠিকানাও জানি। ইতিমধ্যে 2-3খানা পত্রও পেয়েছি এবং এটাও বিশেষ করে লক্ষ্য করেছি যে আমার প্রতিশ্রুতির বিষয়ে কোথাও সে ইঙ্গিতে স্মরণ করবার চেষ্টা করেনি। না করবারই কথা। মনে মনে বললাম, নিজেকে এতখানি ছোট করে আমিও বোধহয় মুখ ফুটে লিখতে পারতাম না। তুমি একবার এসে আমাকে দেখা দিয়ে যাও। হঠাৎ দেখতে দেখতে কেমন যেন অধীর হয়ে উঠলাম। এই জীবনে সে যে এতখানি জড়িয়েছিল, তা কেমন করে যে এতদিন ভুলেছিলাম ভেবে আশ্চর্য হলাম। ঘড়ি খুলে দেখলাম তখনও সময় আছে, তখনও গাড়ি ধরতে পারি। বাসায় সমস্ত পড়ে থাকলো। বার হয়ে পড়লাম। ইতস্তত বিক্ষিপ্ত জিনিসগুলোর দিকে চেয়ে মনে হলো, থাক এসব পড়ে। আমার প্রয়োজনের কথা যে আমার চেয়েও বেশি করে জানে, তার উদ্দেশ্যে যাত্রা করে আর প্রয়োজনের বোঝা বইব না। রাতে ট্রেনের মধ্যে কিছুতেই ঘুম হলো না। অলস তন্দ্রার ঝোঁকে 2 চোখের পাতার উপরে কত খেয়াল, কত কল্পনায় যে খেলা করে বেড়াতে লাগলো, তার আদি অন্ত নেই। হয়তো অধিকাংশই এলোমেলো, কিন্তু সবটুকু যেন একেবারে মধু দিয়ে ভরা। ক্রমশ সকাল হলো, বেলা বাড়তে লাগলো। লোকজনের ওঠা নামা হাঁকাহাঁকি দৌড়ঝাঁপের শেষ থাকলো না। খর রৌদ্রতাপে চারপাশেরও কোথাও কোনো কুহেলিকার চিহ্ন মাত্র নেই, কিন্তু আমার চোখে সমস্তই একেবারে ঝাপসা হয়ে থাকলো। পথে ট্রেনে দেরি হওয়ায় রাজলক্ষ্মীর কাশীর বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন বেলা বেশি হয়েছে। বাইরে বসবার ঘরের সামনে একজন বৃদ্ধ গোছের ব্রাহ্মণ বসে ধূমপান করছিলেন। মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি চান? কি চাই সহসা বলতে পারলাম না। তিনি পুনশ্চ প্রশ্ন করলেন, কাকে খুঁজছেন? কাকে খুঁজছি তাও হঠাৎ করে বলা কঠিন। একটু থেমে বললাম, রতন আছে? রতন? না, সে বাজারে গেছে। ব্রাহ্মণ সজ্জন ব্যক্তি আমার ধূলিধূসর মলিন মুখের দিকে চেয়ে বোধহয় অনুমান করলেন যে আমি দূর থেকে আসছি। সদয় কণ্ঠে বললেন, এই যে শুনুন, আপনি বসুন এখানে, সে শীঘ্রই ফিরবে। আচ্ছা, আপনার কি তাকেই শুধু দরকার? নিকটে একটা চৌকিতে বসে পড়লাম। তার প্রশ্নের ঠিক উত্তরটা না দিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে বঙ্কুবাবু আছেন? আছে বই কি। এই বলে তিনি একজন নতুন চাকরকে ডেকে বঙ্কুকে ডেকে দিতে বললেন। বঙ্কু এসে আমাকে দেখে প্রথমে অত্যন্ত বিস্মিত হল। পরে তার নিজের বসার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, আমরা ভেবেছিলাম আপনি বুঝি বর্মায় চলে গেছেন। এই আমরা যে কে এ প্রশ্ন আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না। বঙ্কু বলল, আপনার জিনিসপত্র বুঝি এখনো গাড়িতেই? না, জিনিসপত্র আমি কিছুই সঙ্গে আনিনি। আনেননি? রাতের গাড়িতেই ফিরবেন বুঝি? সম্ভব হলে তাই ফিরব ভেবেছি। হ্যাঁ,
তাহলে একটা বেলার জন্য আর দরকারই বা কি? ভৃত্য এসে ধুতি, গামছা, হাত মুখ ধোবার জল প্রভৃতি আবশ্যকীয় সমস্তই দিয়ে গেল। কিন্তু আর কেউ আমার কাছে এলো না। খাবার ডাক পড়ল। গিয়ে দেখলাম আমার ও বঙ্কুর ঠাঁই পাশাপাশি হয়েছে। দক্ষিণের দরজা ঠেলে রাজলক্ষ্মী প্রবেশ করে আমাকে প্রণাম করল। গোড়ায় বোধহয় তাকে চিনতে পারিনি। যখন পারলাম, প্রথমটা চোখের সামনে যেন সমস্ত কালো হয়ে উঠল। এখানে কি আছে এবং কে আছে মনে পড়ল না। পরক্ষণেই মনে হলো নিজের মর্যাদা রেখে হাস্যকর কিছু একটা না করে ফেলে কেমন করে এ বাড়ি থেকে আবার সহজ মানুষের মতো বার হতে পারবো। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করল, গাড়িতে কষ্ট হয়নি তো? এছাড়া আর সে কি বলতে পারে। ধীরে ধীরে আসনে বসে পড়ে ক্ষণকাল স্তব্ধ হয়ে রইলাম। বোধহয় মুহূর্ত কয়েকের বেশি নয়। তারপরে মুখ তুলে বললাম, না, কষ্ট হয়নি। এইবার ভালো করে তার মুখের দিকে চেয়ে দেখলাম, সে যে শুধু থান কাপড় পরে দেহের সমস্ত অলংকার খুলে ফেলেছে তাই নয়, তার সেই মেঘের মতো পিঠ চোড়া সুদীর্ঘ চুলের রাশিও আর নেই। মাথার ওপরে ললাটের প্রান্ত পর্যন্ত আঁচল টানা, তবু তারই ফাঁক দিয়ে কাটা চুলের দু চার গোছা অলক কণ্ঠে দুপাশে ছড়িয়ে পড়েছে। উপবাস ও কঠোর আত্মনিগ্রহের এমন একটা রুক্ষ শীর্ণতা মুখের ওপরে ফুটে উঠেছে যে হঠাৎ মনে হলো এই একটা মাসেই বয়সেও সে যেন আমাকেও 10 বৎসর অতিক্রম করে গিয়েছে। ভাতের গ্রাস আমার গলায় আটকাচ্ছিল, তবু জোর করে গিলতে লাগলাম। কেবলই মনে হতে লাগলো যেন চিরদিনের মতো এই নারীর জীবন থেকে আমি মুছে বিলুপ্ত হতে পারি, এবং আজ শুধু একটা দিনের জন্য সে যেন আমার খাওয়ার স্বল্পতা নিয়ে আর আলোচনা করবার অবসর না পায়। আহারের শেষে রাজলক্ষ্মী বলল, বঙ্কু বলছিল তুমি নাকি আজ রাতের গাড়িতেই ফিরে যেতে চাও? হ্যাঁ। ইস, আচ্ছা, কিন্তু তোমার জাহাজ তো ছাড়বে সেই রবিবারে। তারই ব্যক্ত ও অব্যক্ত উচ্ছ্বাসে বিস্মিত হয়ে মুখের দিকে চাইতেই হঠাৎ সে যেন লজ্জায় মরে গেল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে আস্তে আস্তে বলল, তার তো এখনো 3 দিন দেরি। হ্যাঁ, কিন্তু আমার আরো কাজ আছে। পুনরায় রাজলক্ষ্মী কি একটা বলতে গিয়েও চুপ করে থাকল। বোধহয় আমার শ্রান্তি বা অসুস্থ হওয়ার সম্ভাবনার কথা মুখে আনতে পারল না। খানিকক্ষণ চুপ থেকে বলল, আমার গুরুদেব এসেছেন। বুঝলাম, বাইরে যে ব্যক্তির সঙ্গে প্রথমেই সাক্ষাৎ হয়েছিল তিনি। একেই দেখাবার জন্য সে আমাকে একবার এই কাশিতেই টেনে এনেছিল। সন্ধ্যার পরে তার সঙ্গে আলাপ হলো। আমার গাড়ি ছাড়বে 12টার পরে। এখনো ঢের সময়। মানুষটি সত্যি ভালো, স্বধর্মে অবিচলিত নিষ্ঠাও আছে, উদারতারও অভাব নেই। আমাদের সব কথাই জানেন, কারণ গুরুর কাছে রাজলক্ষ্মী গোপন কিছুই করেনি। অনেক কথাই বললেন, গল্পচ্ছলে উপদেশও কম দিলেন না, কিন্তু তা উগ্র নয়, আঘাতও করে না। সমস্ত কথা মনে নেই, হয়তো মন দিয়েও শুনিনি, তবে এটুকু মনে আছে যে তিনি বলেছিলেন, একদিন রাজলক্ষ্মীর যে এরকম পরিবর্তন ঘটবে আমি সেটা জানতাম। তাই দীক্ষার সম্বন্ধেও আমি প্রচলিত রীতি মানিনি। আমার বিশ্বাস, হ্যাঁ বলতে পারো আমার বিশ্বাস, যার পা পিছলেছে সদ্গুরুর প্রয়োজন তারই সর্বাপেক্ষা বেশি। এ কথার বিরুদ্ধে আর বলবার কি আছে? তিনি আরেক দফা শিষ্যার ভক্তি, নিষ্ঠা ও ধর্মশীলতার অজস্র প্রশংসা করলেন। বললেন, আমি এমনটি আর দেখিনি। এও যে কত বড় সত্যি, এবং তা কারো থেকে আমি নিজেও কম জানি না। কিন্তু চুপ করে রইলাম। সময় হয়ে এলো। ঘোড়ার গাড়ি দরজার সামনে এসে দাঁড়ালো। গুরুদেবের কাছে বিদায় নিয়ে আমি গাড়িতে গিয়ে বসলাম।
রাজলক্ষ্মী পথে এসে গাড়ির ভিতরে হাত বাড়িয়ে বারবার করে আমার পায়ের ধুলো মাথায় নিল, কিন্তু কথা বলল না। বোধহয় সে শক্তি তার ছিল না। ভালোই হলো যে অন্ধকারে সে আমার মুখ দেখতে পেল না। আমি স্তব্ধ হয়ে রইলাম। কি যে বলবো খুঁজে পেলাম না। শেষ বিদায়ের পালাটা নিঃশব্দেই সাঙ্গ হলো। গাড়ি ছেড়ে দিলে দু চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়তে লাগলো। সর্বান্তকরণে বললাম, তুমি সুখী হও, শান্ত হও, তোমার লক্ষ্য ধ্রুব হোক। তোমাকে হিংসা করি না, কিন্তু যে দুর্ভাগা তার সমস্ত বিসর্জন দিয়ে একই সাথে তোমাকে নিয়ে একদিন এক তরণীতে ভেসেছিল, এ জীবনে তার আর কুল মিলবে না। রাজলক্ষ্মীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাত্রা করল শ্রীকান্ত। কেমন হবে তার সেই রাজলক্ষ্মীবিহীন জীবন? ভবিষ্যতে আর কোন অভিজ্ঞতা অপেক্ষা করে আছে শ্রীকান্তর জন্য? সে কি সত্যিই ভুলে যাবে এবার রাজলক্ষ্মীকে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ২১। শ্রীকান্ত, প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, সুনন্দা স্পর্শিতা পাল, গুরুদেব রূপন দাশগুপ্ত, বঙ্কু আর্য দেব এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।